অন্তর্বর্তী সরকারের সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা কোনো দলের কাজ নয়। রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মডার্ন মোড়ে অবস্থান ও বিক্ষোভ। বিভাগের 7 জেলার সাথে প্রায় 2 ঘন্টা রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ। প্রভাব খাটিয়ে রাজশাহীতে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফায়দা লুটেছে স্বজন আর নেতাকর্মীরাও। ক্ষমতার বলে অনেক মানুষকে বেজ্জতি করছে, নির্যাতন করছে। আমাদের ক্যাশ জমা দিয়েছে মাত্র 57,000 টাকা 15-17 বছরে, মানে একজনের দোকানে বাকি 5 লক্ষ টাকা। আমাকে দেবে 5 কোটি টাকা, আমাকে খালি 50 লাখ টাকা দিছে, এরপরে কোনো টাকা দেয়নি। ফেনীতে এক বিএনপি সদস্যের দখলে কুয়েত পল্লীর জমি ও জলাধার। মামলা নির্যাতনে অতিষ্ঠ পল্লীবাসী। 5 আগস্টের পর ভাঙচুর। আমাকে যখন পাই নাই আমার শাশুড়িকে টানটানি যে হিসাবে যে লই গেছে দেখতেন, মানে বিশ্বাস করতেন। এটা নিয়ে প্রতিবাদ করছে, আমরা সবাই মামলা ঢুকাই দিছে। পুরুষ মানুষ নাই, আমরা মহিলা মানুষের উপর নির্যাতন। রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা দায়ের। একজন আটক। চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে পুড়িয়ে মারল দুর্বৃত্তরা। নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলনে ধনু নদে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রশাসনের নজরদারি দাবি। অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, নির্বাচিত সংসদ সেই কাজগুলো করবে, এমন মন্তব্যই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহাসচিবের সাথে দেখা করেন। পরে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে। উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই উল্লেখ করে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি দরকার নেই বলেও মনে করেন তিনি। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। বিএনপি এখন সম্পূর্ণ নির্বাচনমুখী বলে জানান মির্জা ফখরুল। বলেন, কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে, কে করবে না। অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা খুব পরিষ্কার ভাবে বলা আছে। আমিন বাবু, যমুনা নিউজ। আজ সন্ধ্যার মধ্যে অন্তর্বর্তী সরকারের রংপুর সহ উত্তরাঞ্চলের 5 উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বেলা 12টা থেকে রংপুর নগরীর মডার্ন মোড়ে অবস্থান নেয় ছাত্ররা। অবরোধ করা হয় ঢাকা রংপুর মহাসড়ক। এ সময় বিক্ষোভকারীরা বলেন, আন্দোলনে শহীদ আবু সাইদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, তবে তা পূরণ হয়নি। সন্ধ্যার মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল উত্তরবঙ্গের 16 জেলার মহাসড়কে প্রবেশ মুখে অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। বেলা 2টার দিকে মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। আগে 3 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, তার মধ্যে 2 জন এই আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টের দালাল ছিল। আমরা চাই সেই 2 জনকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের রংপুর থেকে আমাদের আক্তার হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি এবং এটা যৌক্তিক দাবি, এটা ন্যায্য দাবি। আমাদের উত্তরবঙ্গে উপদেষ্টা লাগবে। উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর এবং রাজশাহী থেকে অন্তত 2 জন করে 4 জন উপদেষ্টা পরিষদ উপদেষ্টা নিয়োগ করতে হবে। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিটোরের সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। যাচ্ছি তার কাছে। তুহিন, একটু জানাবেন সড়কের অবস্থা এখন কেমন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে কিনা, আর পরিস্থিতি স্বাভাবিক করতে উপদেষ্টারা কেউ এসেছেন কিনা জানাবেন আমাদের একটু।
পুলিশে বেলা 1:30টার পর থেকেই সড়কের যান চলাচল মোটামুটি বলা যায় প্রায় বন্ধই হয়ে গেছে, অর্থাৎ এক পাশ দিয়ে যান চলাচল করলেও সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে তারা স্বাস্থ্য উপদেষ্টা যখন এসেছিলেন ওই সময় 2টি ওয়ার্ডে চিকিৎসা চলছিল, এই বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছিল এই আহতদেরকে, জুলাই বিপ্লবের আহতদেরকে। কিন্তু উনি একটি মাত্র ওয়ার্ড ঘুরে যখন চলে যাচ্ছেন তখন অন্য ওয়ার্ডের যারা তারা একটু বিক্ষুব্ধ হয়েছেন, তাদের সাথে দেখা না করে কেন চলে যাচ্ছেন, সে কারণেই মূলত তারা এসে স্বাস্থ্য উপদেষ্টার রাস্তা এবং তার গাড়ি অবরোধ করে এই তখন থেকেই বিক্ষোভের সূত্রপাত। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, যদিও আনুষ্ঠানিকভাবে হসপিটাল কর্তৃপক্ষ এবং অন্য কেউই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, তবে যতটুকু জেনেছি যে তাদের চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালোই চলছিল। পঙ্গু হসপিটালে যে চিকিৎসা সেবা নিয়ে যে অভিযোগ ছিল সেই তুলনায় তাদের চিকিৎসা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু যে আর্থিক সহায়তা অনেকেই পাননি, যারা নতুন ভর্তি হয়েছেন বাইরে চিকিৎসা করছিলেন, তারা চিকিৎসা অবহেলার শিকার হয়েছিলেন, তারা নতুন করে এসেছেন, তারা যে পরিমাণ চিকিৎসা বা সহযোগিতা দরকার সেই সহযোগিতা তারা না পেয়ে, এমনকি আজকে স্বাস্থ্য উপদেষ্টা বেশ কিছুদিন পরে আসলেন, তাদের কাছ থেকে কার্যকরী আশ্বাস না পেয়ে তারা মূলত এই বিক্ষুব্ধ হয়েছেন। তারা বলছেন যে কোনো একজন এসে তাদেরকে চিকিৎসার আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই সড়ক থেকে সরবেন না। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কেউ একজন আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। কলি, ধন্যবাদ আপনাকে তুহিন। নিজ নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এলাকাবাসীর অভিযোগ, রাজশাহীর 6 আসনে আওয়ামী লীগের সাবেক এমপির প্রশ্রয়ে তার আত্মীয় এবং দলীয় নেতাকর্মীরা করেছেন চাঁদাবাজি, জমি দখল। এলাকায় তার ভয়ে কেউ মুখ খোলারও সাহস পাননি। গত 15 বছর বিরোধী দলের পাশাপাশি নিজ দলের ভিন্নমতের নেতাকর্মীদের উপরও নির্যাতন চালিয়েছেন ক্ষমতাধর এই নেতা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে গোলাম মোস্তফা নামের এই ব্যবসায়ী 11 কোটি টাকার বিনিময়ে জমি বিক্রি করতে রাজি হন, অথচ 50 লাখ টাকা দিয়ে আর কোনো অর্থই পরিশোধ করেননি শাহরিয়ার। এমন অভিযোগ তুলে ব্যবসায়ীর দাবি, পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় তাকে। মন্ত্রীর সঙ্গে দাম হয়েছিল আমার 11 কোটি টাকা, ব্যাংক পাবে 6 কোটি টাকা, ব্যাংকে দিবে আর আমাকে দিবে 5 কোটি টাকা। আমাকে খালি 50 লাখ টাকা দিছে, এরপরে কোনো টাকা দেয়নি। তার ভাই আমাকে ফোন দিয়ে অনেক রকম থ্রেট করেছে, যা মুখ দিয়ে বলা যাবে না এরকম ভাষা প্রয়োগ করেছে। আমি কোথায় থাকবো, কোন জায়গায় থাকবো সেই চিন্তা করেন। শুধু গোলাম মোস্তফাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে বাঘা ও চারঘাট উপজেলার মসজিদ, ঈদগাহ ও গোরস্থানের জমি দখলসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। পৌরসভার যে আড়ানি কেন্দ্র, মসজিদ, ঈদগাহ, এখানে যতগুলো দোকান আছে ম্যাক্সিমামই আওয়ামী লীগের লোকজনই দখল করে আছে, ভাড়া দেয় না। আমাদের ক্যাশ জমা দিয়েছে মাত্র 57,000 টাকা, 15-17 বছরে। মানে একজনের দোকানে বাকি 5 লক্ষ টাকা, একজনের মানে মিন্টু শালা। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্পপতি শাহরিয়ার আলম। এরপর দিনে দিনে দল ও সরকারে তার প্রভাব বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে তার অর্থ সম্পদ। প্রতিটি নির্বাচনেই কমিশনে দাখিলকৃত হলফনামা অনুসারে লাফিয়ে বেড়েছে তার সম্পদ। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল 2,32 লাখ। সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় 89 কোটি। এ সময়ের মধ্যে তার শিল্প কারখানার সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিজের নামে পেয়েছেন টেলিভিশন চ্যানেল ও মেডিকেল কলেজের অনুমোদন। নির্বাচনী এলাকার মানুষের অভিযোগ, সংসদীয় এলাকায় প্রভাব ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করতেন শাহরিয়ার। এমনকি তার অনুগতদের চাঁদাবাজি ও জমি দখলের হাত থেকে ব্যবসায়ীদের পাশাপাশি নিজ দলের কর্মীরাও রেহাই পাননি। অনেক মানুষের জমি জমা হরণ করে রাখছে এবং সেই অবৈধ ক্ষমতার বলে অনেক মানুষকে বেজ্জতি করছে, নির্যাতন করছে, কারাগারে পাঠাইছে, মামলা দিছে। আলমের এমপিএস আছে সিরাজ, মানে তাকে আমরা মানে চাঁদা না দিয়ে আমাকে মানে জেল খাটাইছে। 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছিল আমার কাছ থেকে।
2 দফায় প্রতিমন্ত্রীর দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলালেও 2024 সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় স্থান হয়নি শাহরিয়ারের। 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন তা জানে না কেউ। ফলে অভিযোগগুলো নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সবাই তাকে চিনত আওয়ামী লীগের নেতা হিসেবে, চলাফেরাও করতেন দলটির নেতাদের সাথে। কুয়েত পল্লীর ভূমিহীনদের জায়গা দখলের পর সেখানে গড়ে তোলেন অপকর্মের আস্তানা। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হতো। 5 আগস্টের পর জানা যায় অভিযুক্ত কামাল উদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য। ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে সরকারি 10 একর জায়গার উপর 1992 সালে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করে দেয় কুয়েত সরকার। নাম দেয়া হয় কুয়েত পল্লী। বর্তমানে 65 পরিবার বসবাস করছে এখানে। স্থানীয়দের পানির চাহিদা মেটাতে প্রকল্প এলাকায় 2টি লেক খনন করা হয়েছিল। সেই জলাধার দখল করে 2011 সাল থেকে ব্রিকফিল্ড ও অবকাঠামো নির্মাণ করেন উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন। প্রতিবাদ করায় একের পর এক মামলায় আসামি করা হয় পল্লীর পুরুষদের। তারপর থেকে পুরুষশূন্য এই এলাকা। পুরুষ মানুষ নাই, আমরা মহিলা মানুষ। মহিলা মানুষের উপর নির্যাতন, ফিল্ড চালায় অনুযায়ী পুকুর আদায় করছে। মাইলাইয়ারে যে প্রতিবন্ধী মাইলাইয়ারে যে নিচে গয় গঙ্গা আন্ডা তো ডরে মরি যায় গঙ্গা হাবার মানুষ সকল বেগুন দাইছে কর্মী কামাইলা কইছে দেখি আন্ডারে কুয়েত সরকারের বিএমপির ক্ষমতা আইলে আন্ডারে এটা তুন দুম্বাইব, উচিত করব, নির্যাতন করব। ধোঁয়ার কারণে আন্ডা কষ্ট হয়, আন্ডা ক্ষতি হর, আন্ডা ধ্বংস হাইয়ের এই কারণে আন্ডা এটা নিয়ে প্রতিবাদ করছে। আন্ডা সবাই মামলা ঢুকে দিছে। গত 8 নভেম্বর এমনই এক আসামিকে ধরতে অভিযানে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আসামি সোহাগকে না পেয়ে তার 65 বছর বয়সী প্রতিবন্ধী মাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ফাইল ক্যাবিনেট চুরির সন্দিগ্ধ আসামি হিসেবে তরিকের নেছাকে পাঠানো হয় কারাগারে। চুরির মামলার ঘটনায় তার কাছে চোরাউদ্ধার হিসেবে তাকে তার স্বীকারোক্তি দিয়েছিল আমাদের পুলিশের সামনে, সেজন্য তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। প্রতিবন্ধীর বিষয়টা আমাদের কাছে তৎক্ষণাৎ উপস্থাপন করেন নাই। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, অভিযানের সময় ভিডিও কলে পুলিশ কর্মকর্তাদের সাথে যুক্ত ছিলেন কামাল। তার নির্দেশে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। আমাকে যখন পাই নাই আমার শাশুড়িকে টানি যে হিসাবে যে লই গেছে দেখতেন, মানে বিশ্বাস করতেন। উঠতে চাইতেছে না, কি কান্না করতেছে। উনি ভিডিও কলে বলতেছে মা আছে, ওরা বলতেছে মা আছে, ও দেখি বলতেছে মা থাকলে মাকে গ্রেপ্তার করো, মা কেন ছেলেরা শাসন করে না। এটা ধরে পুলিশ আয় শুনে যে লই গেছে প্রতিবন্ধী আরো বয়স হয়েছে, কিভাবে জেলে থাকবো। অথচ এলাকার সবাই কামালকে চিনতেন আওয়ামী লীগ নেতা হিসেবে। আওয়ামী লীগের শাসনামলে দখল করা জমি হালাল করতে মসজিদ প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর অভিযোগ, মসজিদের উপরে কাছে ঘেরা ঘর বানিয়ে চলত অসামাজিক কার্যকলাপ। অবৈধ দুনিয়ার ব্যাগ কিছু হাতের হেরে আমরা আর কিয়া কইতাম, আমরা তো দেখেন নিচে মুছে কিয়া আপাত মস্তকে আছে ব্যাগ গাইতে দিবে দল আমার জানা মতো, কিন্তু আনা দলের অন্য এদের 200 খাইল। 5 আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের সাথে কামালও এখন আত্মগোপনে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। সকালে শেরপুরের নকলায় পিকআপ সিএনজির সংঘর্ষে মা মেয়ে সহ 4 জন নিহত হন। পুলিশ জানায় নকলায় গড়েরগাঁও থেকে পাইসকা বাইপাল হয়ে ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কে উঠেছিল যাত্রীবাহী একটি সিএনজি। এ সময় ময়মনসিংহ শেরপুরগামী দ্রুতগামী পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই মারা যায় শিশু তাইবা এবং তাজেন নামের 2 জন। আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সুবিনা বেগম এবং আলাল উদ্দিনের মৃত্যু হয়। এছাড়া দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন, চাঁপাইনবাবগঞ্জে 1 জন এবং ফরিদপুরে 1 জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাসহ 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় একটি বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি বিষ পানে 2 শিশু সন্তান সহ আত্মহত্যা করেছেন গৃহবধূ শারমিন। পুলিশ জানায় প্রথমে শারমিন আক্তারকে জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বামী আশরাফ মিয়া, আর পরে তাদের 2 মেয়ে রওজা এবং নওরিনকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর মারা যান শারমিন আক্তার।
তাদের মৃত্যুর পর হাসপাতাল থেকে পালিয়ে যায় স্বামীসহ স্বজনরা। 3 জন মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে নিহত সবুজ হাসানের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন সবুজ হোসেন। গতরাতে তার বাড়ি থেকে তাকে নিজের মোটরসাইকেলে বের হন তিনি, আর এরপর আর বাড়িতে ফিরেননি সবুজ। সকালে মাঠে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হত্যার ঘটনায় মামলা হয়েছে। সন্দেহভাজন একজনকে আটকও করেছে পুলিশ। সকালে সদর থানায় বাদী হয়ে মামলা করে নিহত তানভীরের মামা। এর আগে মঙ্গলবার রাতে বিনোদপুর এলাকায় সার্বজনীন মন্দির এলাকার রাজবাড়ী পৌরসভার 3 নং ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মিয়াকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে পাঠায়, আর সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রূপগঞ্জে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পূর্বাচলে কাঞ্চন সেতু সংলগ্ন এলাকায় লেকের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মরদেহটি। থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, দুর্গন্ধযুক্ত রক্তাক্ত বস্তা দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ব্যাগ থেকে মরদেহের 7টি খণ্ড উদ্ধার করা হয়। তবে দেহের কয়েকটি অংশ এখনো পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। সেগুলো উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে অন্তত 24 ঘন্টা আগে এই যুবককে হত্যা করা হয়েছে। পরিচয় শনাক্ত হয়নি এখনো। এখন পর্যন্ত আরও 2-1টা অংশ হয়তো আছে, এটা আমরা খোঁজাখুঁজি করতেছি। আর এখন পর্যন্ত এর পরিচয় শনাক্ত হয় নাই। পরিচয় শনাক্তের জন্য আমরা সিআইডি এবং পিবিআই সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে, তারা আসবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে, এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি আমরা এটা নিতে পাই তাহলে শনাক্ত হবে। সপ্তাহ পার হলেও গ্রেফতার হয়নি কুমিল্লায় মাদক কারবারির হামলায় নিহত স্বপন আহমেদের হত্যার সব আসামি। উল্টো মামলা তুলে নিতে নিহতের স্বজনদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে 17টি গ্রামের মানুষ। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদ। গত 2 নভেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়ার বল্লা গ্রামে নিরীহ এক ব্যক্তির উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদ করেন তিনি। অভিযোগ উঠেছে, এরপর পরই তাকে কুপিয়ে হত্যা করে মাদক কারবারিরা। তারা লাঠি চলে হাতুন দিয়ে এবার মাথার দিয়ে দিয়েছে, ফট করে ঘুরেছে, ফরনে গামছা দেওয়া বান্ধনে এবার বান্ধে পিছিয়ে দেয়, হিতান দিয়ে কুবান আরাম করছে। 7 ভাইয়েরা আবুল ছিল, উজ্জ্বল ছিল, সালাউদ্দিন, জহির, রহমতুল্লাহ, আরও অনেকেই ছিল ওই গ্রামের। তারা এখানে স্বপনরে ফালাই এমন কুবাইছে। এই হামলার জন্য মাদক কারবারি উজ্জ্বল, আনোয়ার ও দেলোয়ারদেরকে দোষছে গ্রামবাসী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা ও সাবেক এমপির সহায়তায় সীমান্তে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছে তারা। ধরে নিয়ে আমরা একদিন জোর করে কাজ করাইছে মাদক টানে। উজ্জ্বল গ্যাংস্টার উজ্জ্বল টুকায় পালে সালদা স্টেশনের পাশে। কনস্টেবল হইতে ডিআইজি পর্যন্ত এবং বিভিন্ন এই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সহযোগিতা করছে। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ভারতের কাটামুরা, এবং আমার সামনের যে জায়গাটি সেটি হচ্ছে বাংলাদেশের গঙ্গানগর। অর্থাৎ খুনিরা এই জায়গাটিকেই মাদকের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করত, এবং তারা এখানেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় করতে বলেও এলাকাবাসীর অভিযোগ। খুনের পরপরই উজ্জ্বল, আনোয়ার সহ 20 জনের নামে মামলা দায়ের করেন নিহতের বড় ভাই। সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। মামলা তুলে নিতে দেয়া হচ্ছে হুমকি। আপনি বাদী হয়েছেন, আপনারে মামলা দিব। আরেকজনে বলে যে আপনি সাবধানে চললেন, আপনারে মামলা দিব। আরেকজনে বলে আপনারে মাইরা ফেলবো। আমি কিছু আমার ভাই মরে গেছে, আমার ভাইয়ের জন্য আমি মইরা দিতে রাজি আছি। পুলিশের দাবি, দ্রুত সব আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে তারা।
3 জন আসামি অলরেডি গ্রেপ্তার আছে, এর মধ্যে একজন 164 দোষ স্বীকারও করছে। মামলার অগ্রগতি ভালো, আর বাকি আসামিদের ধরার ব্যাপারে আমরা তৎপর আছি। তবে যেহেতু তাদের বাড়িঘর একটু বর্ডার লাগোয়া, আমাদের যে তথ্য আছে যে বর্ডার ক্রস করে অবৈধ অনুপ্রবেশ করছে ইন্ডিয়াতে। উজ্জ্বল, আনোয়ার ও দেলোয়ারদের বিরুদ্ধে মাদক ছাড়াও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্বপন খুনের পর আসামিদের বাড়ি ঘরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। মাদকের টাকা জোগাতে এক শিশু হত্যার অভিযোগে একজনকে আটক করেছে যশোর পুলিশ। পুলিশ জানায় গতকাল ঝিকরগাছার মাটিকোমরা এলাকায় সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুকন্যা সাদিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে থানায় অভিযোগ করে তার বাবা। এরপর পুলিশ সন্দেহভাজন হিসেবে একই গ্রামের চম্পা খাতুনকে আটক করলে সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে সে। জানায় মাদকের টাকা জোগাড় করতে সাদিয়াকে হত্যার পর তার কানের স্বর্ণের দুল বিক্রি করে চম্পা। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী এক বাগান থেকে উদ্ধার করা হয় সাদিয়ার মরদেহ। শুধু অপরিচিত নয়, পরিচিত মানুষদের কাছ থেকেও শিশু সন্তানকে নিরাপদ রাখা উচিত মনে করেন মনোবিজ্ঞানীরা। তাদের মত, সিলেটে 5 বছরের মুনতাহার মৃত্যু পুরো দেশের সামনে প্রতিশোধ পরায়ণ এক সমাজের চিত্র তুলে ধরেছে। মনোবিজ্ঞানীরা বলছেন, প্রচলিত সমাজে শিশুদের অনেক অভিযোগই পরিবারের সদস্যরা বিশ্বাস করেন না। শিক্ষক, শিক্ষিকা, ড্রাইভার, গৃহকর্মী বা নিকটাত্মীয়ের বিষয়ে শিশুদের যে কোনো অভিযোগ আমলে নিলে এমন ঘটনা আরও কমে আসবে, এমনটাই অভিমত মনোবিজ্ঞানীদের। পৃথিবীতে ছোট্ট মুনতাহার যাত্রা ছিল মাত্র 5 বছরের। নিষ্পাপ এই মুখখানির মায়া এখন শুধুই ছবি। 3 নভেম্বর রাতে নিখোঁজ হয় মুনতাহা। এই খবর নাড়া দেয় সিলেট সহ দেশের সকল মানুষকে। ফিরে আসার অপেক্ষায় ছিলেন সকলেই, কিন্তু দেখা মেলে সমাজের নিষ্ঠুর নির্মমতার এক চিত্র। 7 দিন পর খুঁজে পাওয়া যায় মুনতাহার নিথর দেহ। পুলিশের তদন্তে উঠে আসে মুনতাহাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়। আর এই ঘটনায় জড়িত মুনতাহার গৃহশিক্ষক মার্জিয়া আক্তার। মূলত তাকে বাদ দেয়ায় 2 পরিবারের মাঝেই বিরোধ শুরু। এমন নৃশংস ঘটনায় গৃহশিক্ষিকা মার্জিয়ার মা আলিফজান ও নানি কুতুবজানও জড়িত। একই পরিবারের 3 প্রজন্মের নারী মিলে 5 বছরের শিশু হত্যার ঘটনাকে অসুস্থ মানসিকতা হিসেবে দেখছেন মনোবিদেরা। আমার মনে হয় এটা ভয়ঙ্কর একটা ঘটনা। আমি যেটা বলছিলাম, সেক্সুয়াল অ্যাবিউজ কিন্তু খুবই কমনলি হয়, এবং সেক্সুয়াল অ্যাবিউজ এগুলো কিন্তু সবচেয়ে বেশি করে পরিচিত লোকরা। আমরা মনে করি অপরিচিত কাছ থেকে শিশু নিরাপদ রাখা দরকার, কিন্তু তা না, পরিচিতের কাছ থেকে শিশু নিরাপদ রাখা খুবই দরকার। সুতরাং প্যারেন্টসদেরকে সচেতন হতে হবে। সচেতন হয়ে তারা যদি অস্থির হয়ে যায়, সেটা আবার ইউজফুল না। সেই সন্তানকে যখন আমি কোনো আর কি মেরে ফেলছি বা তার লাইফে একটা খুব এমন কোনো ঘটনা ঘটাচ্ছি, তখন সন্তানটা তো চলেই যাচ্ছে, পাশাপাশি তার পরিবার আদার্স পার্সনরাও কিন্তু ভেঙে পড়ছে। এটা একটা হচ্ছে বলে যে ওকে একটা লার্নিং দিলাম বা ওকে একটা লেসন দিলাম। মনোবিদদের মতে পৃথিবীতে যত নারী নির্যাতন বা অত্যাচারের শিকার হয় তার 89%ই পুরুষ দ্বারা সংঘটিত। তবে মুনতাহার এই ঘটনা ব্যতিক্রম। তাই শিক্ষক, শিক্ষিকা, কাজের লোক কিংবা নিকটাত্মীয়র বিষয়ে শিশুরা যে অভিযোগই করুক না কেন, তা গুরুত্ব সহকারে অভিভাবকের দেখা উচিত বলে মত তাদের। শিশুদেরকে বিশ্বাস করাটা খুব দরকার। আমাদের কালচারে আমরা খুব কমনলি শিক্ষকদেরকে বলে দেই, আপনাকে দিয়ে দিলাম, এবার আপনি পিঠা শুধু হাড়গুলো দিয়ে দিলেই হবে, মাংস আপনার, হাড় আমার দিয়ে দিন, মরে গেলে যাবে, কিন্তু কিছু মানুষ করতে হবে। এটা কিন্তু ঠিক না। শিক্ষককে এত আস্থা করার তো দরকার নেই। আপনি বাবা মা, আপনি ডিসাইড করার জন্য কি ভালো দরকার। শিক্ষক শেখাবে, কিন্তু সব দায়িত্ব আপনাকে নিতে হবে। ওই জায়গাটাও তৈরি করা দরকার। ওই যে অপমানের জের হিসেবে তাৎক্ষণিকভাবে বদলা নেওয়ার জন্য হয়তো তারা কাজটা করে ফেলেছে, কিন্তু 6 দিন তারা এই জিনিসটাকে হজম করেছে, তাই না? 6 দিন কিন্তু এই বাচ্চাটাকে খোঁজাখুঁজি হয়েছে। ইনফ্যাক্ট তার পাশের বাসা যেহেতু, সো তার বাসাতেও খোঁজ নিতে এসেছে। এই 6 দিন তারা জিনিসটাকে কোপ করাটাও তাদের একটা মেন্টালি ডিসঅর্ডারটাকে আরো বাড়িয়েও দিতে পারে তাদের এই জায়গাটা, আমার কাছে মনে হয়। ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মতে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কারো সাথে ব্যবসায়িক কিংবা আর্থিক সম্পর্ক ছিন্ন করতে হলে অবশ্যই তা দীর্ঘ পরিকল্পনা নিয়ে করা উচিত, যাতে কোনোভাবেই পারিবারিক সিদ্ধান্তের দায়ভার পরিবারের নিষ্পাপ সদস্যদের বহন করতে না হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। সকালে মুকসুদপুর এলাকায় উপজেলার ফাতেহপট্টি গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল গ্রামের তারা মোল্লা এবং মিজান মোল্লার মাঝে। এরই জেরে সকালে মিজান এবং তার অনুসারীরা তারা মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আহত হয় অন্তত 50 জন। 20টি ঘরবাড়ি এবং 2টি দোকান ভাঙচুর করা হয়। একই সাথে হয় লুটপাটও। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দল ধরে আমাদের এই এলাকায় ঢুকছে, ঢুকে আমাদের বাড়িতে এসে আর ওই বাড়িতে এসে এই বাড়িতে ভাঙচুর করছে। টাকা পয়সা নগদ ছিল 1,80,000 টাকা, আর মাল অনেক মাল ছিল, মাল নাই। যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে সিগন্যালস ট্রেনিং এর সেন্টার স্কুল STC&S এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয় আর পরে উপস্থিত কোর অফ সিগন্যালসের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন এই সেনাপ্রধান। একই সাথে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণ মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21শ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কোর অফ সিগন্যালসের সদস্যদের প্রস্তুত থাকতে আহ্বান জানান তিনি। নেত্রকোনার ধনু নদে রাত হলেই চলে অবৈধ বালু উত্তোলন, যার ফলে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রশাসনের কড়া নজরদারি চান এলাকাবাসী। ঘরবাড়ি জমিজমা সব গেছে ধনু নদে। পরের জমির এই ঝুপড়ি ঘরেই এখন একমাত্র সম্বল নেত্রকোনার মোহনগঞ্জের মান্দারবাড়ি গ্রামের নুরুজ্জামান মিয়া ও নুরেসা দম্পতির। সব নিচে গদ্দর গাঙ্গে ভাঙ্গা করে, আমার একটা ঘরও নাই লাগাতে, বুঝছেন? ওখানে একবার বিশ্রাম তাকে সাইডে আবু লইয়া আমরা কষ্ট করি। এখান থেকে আরেকখানে যায়, আরেকখান থেকে আরেকখানে যায়, 3-4 কারণ যাওয়া শুরু হয়েছে আর কি। মাসের মধ্যে 3 বাজার জায়গা বাসা বদলাইতে লাগে। শুধু নুরুজ্জামানই নয়, তার মতো ধনুর ভাঙনে গৃহহীন এলাকার বেশিরভাগ পরিবার। ভাঙনে বিলীন হয়েছে হাজারো মানুষের বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় সহ বিভিন্ন স্থাপনা। বাদ যায়নি গ্রাম রক্ষা বাঁধ আর সড়কও। এই পাশ দিয়ে আমাদের প্রায় 100-র উপরে, প্রায় 120টার মতো গ্রাম মানে ঘর বাড়ি উচ্ছেদ হয়ে গেছে, এরকম হয়েছে। নয়া করে বাড়ি বাঁধার পরেও কিন্তু এই বাড়িগুলো ভাঙে যাওয়ার উপক্রম হইতেছে। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই বিলীন হচ্ছে মোহনগঞ্জ ও খালিয়াঝুরির বেশ কিছু গ্রাম। এই বালু তুলে লয়ে জায়গা আমরা গন নাই জন নাই বদবাসীর মতো খাই থাকি। রাত্রে যখন আমরা ঘুমাইতে তখন বালু তুলে চুরি করে বালু তুলে, রাত্রে লাইট বেরোলে আমরা নৌকো পাই না যাইবার জন্য, এজন্য লাইট বেরোলেও তারা আর কোনো গুরুত্ব দেয় না। তবে এলাকার প্রভাবশালীদের উপর দায় চাপিয়েছেন অবৈধভাবে বালু উত্তোলনকারীরা, যদিও কয়েক দফা চেষ্টার পরও প্রভাবশালী কাউকে পাওয়া যায়নি। আমরা হলে আর মনে করেন ঠিক আছে, আর এখানে তারা বলছে যে এখান থেকে আমরা বালু নেওয়ার জন্য আমরা এখান থেকে নিতেছি। পুলিশের সমস্যা থেকে আমরা হাতে নেই। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। বালু উত্তোলনের কারণে যদি আমাদের দেখি যে নদী বা কালভার্ট ব্রিজ ভাঙানো রয়েছে, সেখানে আমরা আমাদের সরকারের তরফ থেকে আমাদের অভিযান অব্যাহত রাখছি। এই মুহূর্তে মোবাইল কোর্ট করে আমরা যাতে এই নদী ভাঙনের শিকার না হয় সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি। ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের কড়া নজরদারি চায় এলাকাবাসী। জারিন অর্নি, যমুনা নিউজ।